আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 5 আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। করছেন কিভাবে ফিরবো, কিন্তু নিজে নয় আমার উত্তরাধিকারকে ফিরিয়ে দেব, এবং সেই উত্তরাধিকার সজীব ওয়াজেদ জয়। বলা হচ্ছে শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন রাতের বেলা সেখানেই হয় বৈঠক। ফোনে যুক্ত হন রয়ের পরামর্শদাতারা, লন্ডনের ব্যবসায়ীরা, এমনকি বাংলাদেশের কিছু নিষ্ক্রিয় কিন্তু বুদ্ধিমান সাবেক আমলাও। আলোচনার কেন্দ্রে থাকে এক নাম, জয়। আর সেই লুটের খেলায় তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। অন্তর্বর্তী সরকার হঠাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। স্বৈরাচারী হাসিনা শুধু যে নিজেই চুরি করেছেন এমনটা নয়, তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে নিয়েই মেতেছিলেন লুটের খেলায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। নতুনভাবে বা নতুন রূপে ফিরছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছে শেখ হাসিনার ছেলে, এবং আওয়ামী লীগের আরও বিধ্বংস কিছু রূপ নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। স্বৈরাচারী হাসিনা শুধু যে নিজেই চুরি করেছেন এমনটা নয়, তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে নিয়েই মেতেছিলেন লুটের খেলায়। আর সেই লুটের খেলায় তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে কথিত এক স্যাটেলাইট উৎক্ষেপণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সজীব ওয়াজেদ জয়। এছাড়া নামে বেনামে বিভিন্ন সময় নানা খাত বানিয়ে লুটেছেন দেশের টাকা। দুদকের অনুসন্ধান তদন্ত এমনটাই বলছে। আর শেখ হাসিনার সেই ছেলে সজীব ওয়াজেদ জয় এখন হতে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল। এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। কেসারের শেকড় থেকে শিখরে। একাধিক সূত্র মতে দলের নেতৃত্ব ঠিক করার লক্ষ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বৈঠক করেন। তার আগে বিভিন্ন সময় তিনি দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেন। বিভিন্ন সময় জেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায়ও শেখ হাসিনা দলের নেতৃত্ব ঠিক করার বিষয়ে ধারণা নেন। সব মিলিয়ে গতকাল তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে সজীব ওয়াজেদ জয়কে দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন। আমাদের চরিত্র তাদের মতন না, আমরা খুনি না। শেখ হাসিনার ঘনিষ্ঠ ওই সূত্রটি জানায়, দলের সাধারণ সম্পাদক হিসেবে মেধাবী ও দক্ষ একজন তরুণ নেতা খোঁজা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে দলের নতুন নেতৃত্ব দেখা যাবে। দলের দুর্দিনে নতুন নেতৃত্ব যেন ভালোভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুই নেতাকে ফান্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও মনে করা হয়েছিল আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব দেবে স্বৈরাচারী হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে। তবে কী কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে জয়কে উত্তরাধিকার নির্বাচন করলেন শেখ হাসিনা সেটি এখনও স্পষ্ট নয়। সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে ব্যাপক সম্পত্তির খোঁজ মিলেছে বলে খবর প্রকাশ পায়। এখন পর্যন্ত দুদক যুক্তরাষ্ট্রে জয়ের 13টি বাড়ি ও শপিং মলের সন্ধান পেয়েছে। এ খবরের পরিপ্রেক্ষিতে আংশিক সম্পদ থাকার কথা স্বীকারও করেছেন জয়। এ যেন বড় চুরি আড়াল করতে গিয়ে ছোট চুরির তথ্য ফাঁস করলেন হাসিনা পুত্র। দিল্লির আকাশও যেন কিছু জানে। প্রতিদিন সূর্য ওঠে কিন্তু আলো ছড়িয়ে পড়ে না। ভারতের এই বিশাল নগরীতে যেখানে ইতিহাসে কত রাজা বাদশাহ আশ্রয় নিয়েছে, সেখানেই আজ লুকিয়ে আছে এক ভিন্নধর্মী স্বৈরাচারী শেখ হাসিনা, যিনি একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিক ছিলেন। আজ সেই ক্ষমতার ছিটেফোঁটাও নেই তার হাতে। দিল্লির এক গোপন অভিজাত এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ছত্রছায়ায় আশ্রয় নিয়েছেন তিনি এবং তার বোন শেখ রেহানা, যিনি দুর্নীতির জগতে পরিচিত মিসেস 10% নামে। তাদের ঘরটি এখন হয়ে উঠেছে এক অদৃশ্য যুদ্ধকক্ষ। বাইরে থেকে যেটা শুধুই নীরব, কিন্তু ভেতরে যেন প্রতিধ্বনিত হচ্ছে এক ব্যর্থ শাসকের বিদায়ের ষড়যন্ত্র। দিল্লির অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে খবর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো হাল ছাড়েননি। আওয়ামী লীগ ঘনিষ্ঠরা জানায়, এই মহিলা জানেন বাংলাদেশ তাকে আর কখনো গ্রহণ করবে না। তার ফেরা যদি হয়, সেটা হবে কেবল ফাঁসির দড়ির নিচে দাঁড়ানোর জন্য। এ কথা তিনি নিজেও অনুধাবন করেন। তাই দিল্লির আধারে বসেই আজ পরিকল্পনা করছেন কিভাবে ফিরবো, কিন্তু নিজে নয় আমার উত্তরাধিকারকে ফিরিয়ে দেব, এবং সেই উত্তরাধিকার সজীব ওয়াজেদ জয়। বলা হচ্ছে প্রতিদিন রাতের বেলা সেখানেই হয় বৈঠক। ফোনে যুক্ত হন রয়ের পরামর্শদাতারা, লন্ডনের ব্যবসায়ীরা, এমনকি বাংলাদেশের কিছু নিষ্ক্রিয় কিন্তু বুদ্ধিমান সাবেক আমলাও। আলোচনার কেন্দ্রে থাকে এক নাম, জয়। এই জয় যিনি চুরি, পাচার ও ব্যর্থতার প্রতীক, কিন্তু হাসিনার চোখে তিনিই একমাত্র বিশ্বাসযোগ্য উত্তরাধিকার।
বাংলাদেশের রাজনীতি কখনো কখনো অলৌকিক বাস্তবতার চেয়ে অদ্ভুত, যেখানে একজন স্বৈরাচারী নেত্রী দেশের কোটি মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে নিজের পরিবারকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা দিতে চান। শেখ হাসিনা সেই অধ্যায়ের স্থপতি, যেখানে দল, সরকার ও রাষ্ট্র সবকিছুই শেখ পরিবারের পারিবারিক সম্পত্তি। তিনি বারবার বলেছেন, এই দেশ আমার পিতার রক্তে কেনা, অথবা এই দল আমার পরিবারের অর্জন। এই কথাগুলো রাজনীতির চাতুর্যে বলা হলেও এর ভেতরের বার্তা ছিল স্পষ্ট। বাংলাদেশ আমার পৈতৃক সম্পত্তি, আমি তার মালিক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ, এমনকি সরকারি আমলাতন্ত্র সবখানেই শেখ পরিবারের সদস্য, আত্মীয় বা নামমাত্র উপদেষ্টা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। তাদের কাজ ছিল দুটি: প্রথমত শেখ হাসিনার প্রতি নিরঙ্কুশ আনুগত্য দেখানো, দ্বিতীয়ত রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে পরিবারতন্ত্রকে বাঁচিয়ে রাখা। এর ফলে বাংলাদেশে গণতন্ত্রের অস্তিত্ব শুধু নির্বাচন কমিশনের কাগজে আর প্রধানমন্ত্রীর ভাষণে সীমাবদ্ধ হয়ে পড়ে। বাস্তবে তা হয়ে ওঠে শেখ পরিবারের একছত্র রাজত্বের ছায়ানট। এখন সেই পরিবারতন্ত্রের পুনর্জন্ম ঘটতে চলেছে আরেক পরিবার নির্ভর উত্তরাধিকারের হাত ধরে। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে। দুর্নীতির বিস্তৃত অভিযোগ যার বিরুদ্ধে দিনের আলোয় এসেছে, তার উপর ভর করেই নাকি দল পুনর্গঠন করতে যাচ্ছেন স্বৈরাচারী হাসিনা। এই জয় কখনো মাঠের রাজনীতিতে ছিলেন না, কখনো কর্মীদের পাশে দাঁড়াননি, গণতন্ত্রের কোনো যুদ্ধে সক্রিয় ভূমিকা নেননি, তবুও তাকে আওয়ামী লীগের নতুন সভাপতি বানানোর তোড়জোড় চলছে দিল্লির কোনো গোপন কক্ষ থেকে। এ যেন এক আধুনিক ট্র্যাজেডি, যেখানে জনগণ স্বাধীনতা চায়, অথচ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আরও এক জিনগত স্বৈরশাসক। বিরোধীদের কাছে সজীব ওয়াজেদ জয় 5,500 বিজ্ঞানী হিসেবে ব্যাপকভাবে পরিচিত। উদ্ভট কথাবার্তা এবং দুর্নীতির কারণে তিনি বাংলাদেশের সবচাইতে অজনপ্রিয় ব্যক্তির মধ্যে শীর্ষে। দুর্নীতির তদন্ত সংস্থা দুদক বলছে, জয় যুক্তরাষ্ট্রে মালিকাধীন 13টি বাড়ির মালিক। বিভিন্ন অফশোর অ্যাকাউন্টে শত শত কোটি টাকা পাচার হয়েছে জয় ও তার স্ত্রীর নামে, অথচ সবকিছুকে পারিবারিক দান বলে মুছে দিতে চাইছেন হাসিনা। প্রকৃতপক্ষে শেখ হাসিনা ও তার পরিবার চায় বাংলাদেশ একটা কর্পোরেট লিমিটেড কোম্পানি হোক, যার চেয়ারম্যান জয়, ভাইস চেয়ারম্যান শেখ রেহানা, ফিনান্স ডিরেক্টর পুতুল এবং কাস্টোডিয়ান থাকবেন স্বয়ং শেখ হাসিনা, দিল্লির কোনো বাংকার থেকে নিয়ন্ত্রণ চালিয়ে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ কি আবারও ফিরতে যাচ্ছে এক বংশতান্ত্রিক দুঃস্বপ্নে? গণতন্ত্রের নাম করে রাজনৈতিক উত্তরাধিকারের মোড়কে কি আমাদের সামনে হাজির হচ্ছে পরিবার নির্ভর রাজনীতির এক নতুন ভয়ঙ্কর রূপ? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে মানুষটি প্রকাশ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে দ্বিধা করেন না, তিনি এখন শেখ হাসিনার পলিটিক্যাল গার্ডিয়ান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর সাবেক কর্মকর্তারা মিলে গোপনে শেখ হাসিনার নিরাপদ রাজনৈতিক রূপান্তরের একটি রোডম্যাপ তৈরি করছেন। জল্পনা ছড়িয়েছে, এই রোডম্যাপে আছে 3টি স্তম্ভ: বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা দীর্ঘায়িত করা, হাসিনার উত্তরাধিকার জয় প্রতিষ্ঠা করে ভারতের অনুগত নেতৃত্ব তৈরি, বর্তমানে ক্ষমতার কাছাকাছি থাকা রাজনৈতিক দলগুলোকে বোকা বানিয়ে ভবিষ্যতে ভারতীয় স্বার্থে বন্ধুসুলভ সরকার আওয়ামী লীগের ফেরা নিশ্চিত করা। এইসব পরিকল্পনার নেপথ্যে কলকাঠি নাড়ছে দক্ষিণ ব্লকের কিছু চতুর আমলা। হাসিনাকে নিয়ে মোদির কূটনৈতিক বেটিং একটি গভীর দুর্বিসন্ধিমূলক প্রক্রিয়া, যেখানে জয় হবে পুতুল আর দিল্লি থাকবে সুতার ডগায়। এদিকে বাংলাদেশের রাজনৈতিক মহলের সন্দেহ আরো গভীর হচ্ছে। ভারতের একাধিক ইংরেজি দৈনিকে সাম্প্রতিক সময়ে হাসিনার সহানুভূতিশীল প্রতিবেদন যেন আগাম বার্তা দিচ্ছে, মোদির আশীর্বাদেই এক দ্যুতিহীন ত্রাণকর্তা হিসেবে জয়কে প্রতিষ্ঠা করতে চায় দিল্লি। শেখ হাসিনার ভেতরে এখনো এক অস্ফুট আকাঙ্ক্ষা, শেষ খেলাটা আমি খেলবো। দিল্লিতে বসেই তিনি দলীয় সিদ্ধান্ত, মিডিয়া বার্তা, এমনকি দেশের কূটনৈতিক করিডরে খবর পাঠাচ্ছেন। বাংলাদেশ যেন এখন দুটি ভৌগোলিক অবস্থানে বিভক্ত, একটি ঢাকায়, অন্যটি দিল্লির ছায়ায়। প্রশ্ন উঠছে, দিল্লি কি তবে বাংলাদেশের নতুন রাজনীতি চিত্রনাট্যের পরিচালক? শেখ হাসিনা কি তার সর্বশেষ শক্তিটুকু দিল্লির গলিতে খরচ করছেন? আর জয়, সে কি কেবল মায়ের রাজনৈতিক পেতাত্তা হয়ে রয়ে যাবে, নাকি সত্যি আসছে এক নিষিদ্ধ দলের পুনর্জন্ম? কোনো উত্তর নেই, শুধু গোপন বৈঠক, নীরব প্রাসাদ আর এক বিকৃত ইতিহাসের নতুন পর্বের প্রতীক্ষা। দল নিষিদ্ধ, নেতৃত্ব বিচ্ছিন্ন, মাঠের রাজনীতি মৃতপ্রায়। আওয়ামী লীগ এখন কেবল ইতিহাসের একটি অধ্যায়, একসময়ের রাষ্ট্রনিয়ন্তা, আজ এক নির্বাসিত স্মৃতি। কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, যে মরে সেই সবচেয়ে বেশি ফিরে আসে। দিল্লির অভিজাত লুচিয়ান জোনের কোনো এক নিঃশব্দ ঘরে, যেখানে কাচের জানালায় প্রতিফলিত হয় পুরনো সাম্রাজ্যের ছায়া, সেখানে বসেই শুরু হচ্ছে এক নতুন পরিকল্পনা। শেখ হাসিনা রাষ্ট্রনেত্রী নন, এখন একজন কূটনৈতিক খেলোয়াড়। তিনি জানেন কিভাবে রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হয় মৃতের মতো নিঃশব্দ থেকেও। তিনি আবার গড়ছেন একটি দল গোপনে। তিনি আবার লিখছেন একটি রূপরেখা, হাইব্রিড উত্তরাধিকারের, যার কেন্দ্রে আছেন জয়, একজন নিষিদ্ধ প্রায় ছেলে, এক অপবাদগ্রস্ত মা, এক বিভাজিত জাতির অভিশপ্ত উত্তরাধিকার। এই ত্রয়ীর কাঁধে উঠছে এক নতুন আওয়ামী লীগের নীল নকশা, যা কিনা অতীতের অনুলিপি নয়, বরং তার একটি ছায়াময় বিকৃতি। এই দল আর কখনো ক্ষমতায় ফিরবে কি, নাকি ক্ষমতার আড়ালে ছায়ার মতো রাজত্ব করবে? শুরু হয়ে গেছে এক ঠান্ডা যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ শুধু বিএনপি নয়, বরং রাষ্ট্রযন্ত্র, সিস্টেম এবং আন্তর্জাতিক কূটনীতি। দিল্লির ওই ঘরগুলোতে এখন আলো নিভে গেলে কেউ একজন ফিসফিস করে বলে, সব শেষ হয়নি, সবকিছু শুরুর আগেই আমরা ফিরে এসেছি। একটি নাম সেই অন্ধকারে জ্বলজ্বল করে, জয়। এই নামেই কি ফিরবে আওয়ামী লীগ, নাকি এই নাম দিয়েই শুরু হবে নতুন বাংলাদেশের শেষ অধ্যায়? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।